আসসালামু আলাইকুম। বিশ্বে প্রায় ২৮৮টি দেশ রয়েছে। আর এর মধ্যে ১৯৫ টি দেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে। কিন্তু এই যে এতগুলো রাষ্ট্র পৃথিবীতে থাকা সত্ত্বেও তারা কিন্তু তাদের নিজস্ব ডিসিশন বা নিজস্ব পুরোপুরি মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারে সেটা কিন্তু তা নয়। আর এই রাষ্ট্রগুলোকে হাতে গোনা কয়েকটা রাষ্ট্র নিয়ন্ত্রণ করে। আর যে রাষ্ট্রগুলো এই পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করে সেগুলোকে আমরা অনেকেই একটা পরাশক্তি বলে থাকি। সেই পরাশক্তি আসলে একেক সময় একেক রাষ্ট্রের উত্থান হয়। একেক রাষ্ট্রের পরাশক্তি যারা থাকে তারা তাদের পতন হয়, আবার নতুন পরাশক্তি তৈরি হয় বা উঠে আসে। তো তেমনিভাবে আমরা আসলে এখানে যা আলোচনা করব সেগুলো হচ্ছে তেমনি একটি পরাশক্তি রাষ্ট্রের আলোচনা করব এখন। সেটা হচ্ছে রাশিয়া। আমরা সবাই জানি যে রাশিয়া ১৯৯০ সালে যখন ৯১ সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়েছে তখন রাশিয়া আলাদা হওয়ার পরে তাদের যে একটা পরাশক্তি বা একটা আধিপত্য সেটা তারা অনেকটাই ক্ষীণ হয়ে যায় বা একটু নিস্তেজ হয়ে যায়। কিন্তু এখন আবার সেটা ক্রমান্বয়ে নাকি বৃদ্ধি পাচ্ছে। তাদের যে একটা শক্তি বা একটা প্রভাব, তাদের একটা এ আধিপত্য বিস্তার সেটা তারা আবার পুনরায় বৃদ্ধি করার চেষ্টা করতেছে। এর পাশাপাশি আবার চীনও তাদের যে আগে তারা একটু অর্থনৈতিকভাবে বা তাদের একটু বিশ্বের প্রভাব একেবারে কম ছিল সেটা তারা এখন অনেকটাই বৃদ্ধি করছে বা বৃদ্ধি করার চেষ্টা চালাচ্ছে। অপরদিকে ফ্রান্স, ব্রিটেন তারা তাদের আগের মতো প্রভাব বা আধিপত্য তারা এখন আর ধরে রাখতে পারতেছে না। কিন্তু যুক্তরাষ্ট্র কিছুটা ধরে রাখতে পারলেও সেটা বিশ্লেষকেরা মনে করতেছে হয়তোবা সেটা ধীরে ধীরে কমে যাবে। সেখানে চীন এবং রাশিয়া একচেটিয়া আধিপত্য বিস্তার করবে পৃথিবীতে, এমনটাই অনেকেই মানে অনেক বিশ্লেষকেরা মনে করেন। তো যাক, আমরা এখন রাশিয়ার প্রসঙ্গে আলোচনা করি। তো বিশ্লেষকেরা মনে করতেছে যে রাশিয়া মনে হয় তার যে বিশ্বে যে একটা প্রভাব বা আধিপত্য সেটা তারা ক্রমান্বয়ে প্রতিষ্ঠিত করতেছে। সেটা আমরা কয়েকটা রাষ্ট্রের দিকে নজর দিলেই সেটা আমরা চোখে পড়ার মতো এমন কিছু কার্যকলাপ করে যাচ্ছে রাশিয়া। যেমন সম্প্রতিতে আমরা সবাই জানি যে গত ৩ বছর যাবৎ ইউক্রেনে রাশিয়া অভিযান চালাচ্ছে, ইউক্রেনের সেনাদের সাথে একটা যুদ্ধ চালাচ্ছে। সে যুদ্ধে অনেকটাই রাশিয়া ক্ষতিগ্রস্ত হলেও কিন্তু বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেন। আর ইতিমধ্যে গতকালকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটা সাক্ষাৎকারে বলেছেন যে তিনি যুদ্ধবিরতিতে বা একটা শান্তি চুক্তিতে তিনি সম্মতি হয়েছেন, কিন্তু সেখানে তিনি একটা শর্ত দিয়ে দিয়েছেন। আমরা জানি সবাই যে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হন এবং তিনি ২০শে জানুয়ারিতে শপথ গ্রহণ করবেন। আর তিনি জয়ী হওয়ার পর থেকেই ইউক্রেন যুদ্ধে একটা বিরতির আলোচনা চলতেছে বা একটা আভাস পাওয়া যাচ্ছে। তো সেই ধারাবাহিকতায় ইউক্রেনের প্রেসিডেন্ট গতকালকে এমন একটা কথা বলেছে যে তিনি ন্যাটোর সদস্যপদ নিশ্চিত শর্তে রাশিয়ার সাথে একটা শান্তি চুক্তি করতে আগ্রহী প্রকাশ করেছেন এবং তিনি সেখানে বলেছেন যে রাশিয়া যে একটা দাবি দিয়েছিল সেটা হচ্ছে যে শর্ত দিয়েছিল সেটা হচ্ছে যে আম এই যে রাশিয়া যে দখলকৃত অঞ্চলগুলো সেগুলো ইউক্রেনকে ছেড়ে দিতে হবে। আর সেই শর্তে ইউক্রেন রাজি আছে, কিন্তু তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন যে তার যেই দখলকৃত ভূমি ছাড়া যতটুকু এখনো ইউক্রেনের সরকারের আয়ত্তে আছে বা নিয়ন্ত্রণে আছে সেগুলোর নিরাপত্তার জন্য নিরাপত্তা দিতে হবে ১০০% নিশ্চিতভাবে এবং পাশাপাশি ন্যাটোতে যোগদানের নিশ্চয়তা দিতে হবে। তো আসলে এটা ইউক্রেনের প্রেসিডেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে। এখনো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা রাশিয়ার পক্ষ থেকে এমন কোনো প্রতিক্রিয়া হিসাবে কিছুই জানানো হয়নি। তো এখানে আসলে দেখা যাচ্ছে যে যদি শান্তি চুক্তি হয়ও, যে দখলকৃত জায়গাটা ছেড়ে দিছে বা ন্যাটোতে যোগদান বিষয়টা যদি হয়ও, তবে যে একটা আপোস, ইউক্রেনের প্রেসিডেন্টের একটা আপোস, তাতে বোঝা যাচ্ছে সেখানে রাশিয়ার প্রেসিডেন্টের একটা বা রাশিয়ার একটা প্রভাব বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি আমরা এই কয়েকদিন যাবৎ খবর একটা নতুন একটা টপিকস এড হচ্ছে, সেটা হচ্ছে যে সিরিয়ার গৃহযুদ্ধ। আমরা আসলে অধিকাংশ মানুষই জানি যে সিরিয়ার গৃহযুদ্ধটা ২০১১ সাল থেকে শুরু হয়েছে, কিন্তু এটা মাঝখানে অনেকটাই স্থবির হয়ে পড়েছিল বা একটু ধীরগতি হয়েছিল যে ২০ সালের পর থেকে সেটাকে রাশিয়া বাশার আল আসাদ অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে রাশিয়ার সহযোগিতায়। কিন্তু সেটা আবার আজকে ১ সপ্তাহ যাবৎ খুবই চরম পর্যায়ে চলে গেছে। আমরা জানি সেখানে বিদ্রোহী গোষ্ঠী সেখান থেকে বিদ্রোহী গোষ্ঠী দাওয়াত তাহরির আল শামস বিদ্রোহী গোষ্ঠীটি কয়েকটি গোষ্ঠীর সাথে যৌথভাবে
সিরিয়ার যে দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর প্রায় অর্ধেকের বেশি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এবং তারা এরপরে যে সিরিয়ার আরেকটি প্রদেশ সেটা হচ্ছে হামা প্রদেশও অনেকটা মানে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতেছে। সেখানে তারা মানে এই যে দেশি যে সামরিক বাহিনী বাশার আল আসাদের যে সামরিক বাহিনী তাদের সাথে সংঘাতে লিপ্ত রয়েছেন এবং তারা দখলের চেষ্টা করতেছেন। এর বাইরে তারা ইদলিবও অনেকটাই ইদলিব শহরেও মানে এই সিরিয়ার যে সরকারি বাহিনীর সাথে তারা একটা সংঘর্ষে জড়িয়ে আছে বা যুদ্ধ করতেছে, সেখানে তারা অনেকটাই অগ্রসর হচ্ছে এবং তারা এখন মানে গৃহযুদ্ধটা আরো চরম পর্যায়ে গেছে। তো এর মধ্যে আসলে সবচেয়ে যেটা বিষয় সেটা হচ্ছে যে এর মধ্যেই এই যে সিরিয়ার বাশার আল আসাদের সবচেয়ে কাছের বন্ধু ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি সিরিয়ার বাশার আল আসাদের পক্ষে একেবারে জোরালো সমর্থন। সেই বাশার আল আসাদের পক্ষ হয়ে ইতিমধ্যে সিরিয়ার যে সামরিক বাহিনীর সাথে রুশ বাহিনী যৌথভাবে এই হুতিদেরকে মানে বিদ্রোহী গ্রুপগুলোকে মানে যে জঙ্গি মানে বিদ্রোহী যে এই বাহিনীগুলো আছে, যৌথ বাহিনী অনেকগুলো গোষ্ঠী একত্র হয়েছিল, তাদের সাথে ইতিমধ্যে যুদ্ধ করেছে এবং কিছু কিছু দখলকৃত এলাকা এখনই পুনরুদ্ধার করেছে। এবং এই রাশিয়ার পাশাপাশি সেখানে ইরানও সামরিক বাহিনী মানে তাদের সৈন্য প্রেরণ করছে এবং সেখানে যোগদান করেছে। তারাও সেখানে একটা যুদ্ধের মতো তারা লড়াই করতেছে এই বিদ্রোহীদের সাথে। তো সেখানেও আসলে আমরা যদি দেখি যে রাশিয়ার সৈন্য পাশাপাশি রাশিয়ার আরেকটা মিত্র ইরান সেখানে ইতিমধ্যে প্রবেশ করেছে এবং তারা রীতিমতো হামলা বা বিভিন্ন আক্রমণ করছে বিদ্রোহীদেরকে এবং প্রায় বিদ্রোহীরা আগের থেকে অনেকটাই মানে দুই একদিন আগের থেকে অনেকটাই এখন স্থবির হয়ে পড়তেছে, মানে দিনকে দিন মানে আরো কমে যাচ্ছে তাদের আক্রমণ। পাশাপাশি যে দখলকৃত এলাকা সেগুলা এই সিরিয়ার বাশার আল আসাদ পুনরুদ্ধার করতেছে এই রাশিয়ার সাহায্যে। তো সেখানেও দেখা যাচ্ছে যে রাশিয়ার প্রভাবটা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং পাশাপাশি মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো সেই সিরিয়ার যে সাপোর্ট রাশিয়ার এবং রাশিয়ার যে আক্রমণ সেটার কারণে দেখা যাচ্ছে আশেপাশে কিছু কিছু রাষ্ট্র আবার রাশিয়াকে এখন মানে একটু হলো ভয় পাবে বা রাশিয়াকে এখন একটু আগের থেকে একটু মানে মান্য করবে আর কি। তো এর বাইরে আমরা আরেকটা সবচেয়ে গরম খবর সেটা হচ্ছে যে গতকালকে দেখলাম যে বিশ্ব মিডিয়াতে তোলপাড়, সেটা হচ্ছে যে রাশিয়ার পার্শ্ববর্তী দেশ জর্জিয়া, যেটা আসলে সোভিয়েত ইউনিয়নের একটা দেশ ছিল। সেখানে দেখলাম যে রাশিয়া একচেটিয়া ভাবে মানে তাদের প্রভাবটা বৃদ্ধি করে যাচ্ছে। সেটা কিরকম আমরা একটা সময় জানতাম যে এই জর্জিয়া নেটোতে যোগদানের জন্য খুব প্রচেষ্টা চালিয়েছিল, সেখান থেকে তারা সরে এসেছিল। এরপরে তারা ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য মানে অনেক কিছু মানে অনেকটুকু পথ এগিয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে গত কয়েকদিন আগে ২-৩ দিন আগে যে এই জর্জিয়ার সরকার কি করলো, হঠাৎ করে একটা আইন প্রয়োগ করলো মানে আইন নির্ধারণ করলো। সেটা হচ্ছে যে তারা সেই ইউরোপীয় ইউনিয়নে যোগদানের যে নীতি ছিল বা যে একটা প্রস্তাবনা ছিল সেখান থেকে তারা সরে এসেছে। আর এর কারণেই সেই দেশে মানে জর্জিয়াতে একটা বড় ধরনের বিদ্রোহ চলতেছে। আমরা জানি যে সেটা মানে কিছু সাধারণ মানুষ বা কিছু মানে যারা বিরোধী থাকে তারা সহকারে একটা বিদ্রোহ চলতেছে। ইতিমধ্যে সেখানে এই বিদ্রোহ নিয়ে রাশিয়ার পক্ষ থেকেও বিভিন্ন বক্তব্য পেশ করা হচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও বিভিন্ন বক্তব্য পেশ করা হচ্ছে। তো সেখানে ইতিমধ্যে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ তিনি বলেছেন যে এই যে জর্জিয়ার ইউতে যোগদান হবে এই অঞ্চলের জন্য শান্তি বিনষ্ট করা। তো আসলে তা বোঝা যাচ্ছে যে রাশিয়ার পক্ষ থেকে এমনটাই বোঝাচ্ছে যে রাশিয়া চায় না যে এই জর্জিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগদান করুক, কারণ এটাতে হলে তাদের আসলে অনেকটাই ক্ষতি হবে, কারণ ইউরোপীয় ইউনিয়নের উসিলা দিয়ে কিছুদিন পরে আবার নেটোতেই একই রকম ভাবে যোগদান করবে, সেটা রাশিয়া আগে থেকে বুঝে। আর বিপরীতে আবার ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে তারা বলছে যে জর্জিয়ার যে শান্তিপূর্ণ বিক্ষোভ সেখানে যেন কোনো সহিংসতা না ছড়ায় বা কোনো মানে হতাহত না ঘটে, তারা এরকম করা একটা বার্তা দিয়ে রেখেছে। এর বাইরে আমরা অনেকে জানি যে রাশিয়া আম, তো রাশিয়া এই যে বেলারুশে প্রেসিডেন্ট যে আলেকজান্ডার লুকাশেঙ্কা, তো আসলে তিনি ওখানকার প্রেসিডেন্ট হলেও মূলত অধিকাংশ ডিসিশন গুলো রাশিয়ার পক্ষ থেকে নেওয়া হয়। অনেকে তো বলে যে বেলারুশ হচ্ছে রাশিয়ার একটা প্রদেশ। তো আসলে ওইরকম ভাবে বেলারুশে তো একচেটিয়া রাশিয়ার প্রভাব। পাশাপাশি হাঙ্গেরিয়া, স্লোভাকিয়া, সার্বিয়া ওসব কিছু কিছু রাষ্ট্র রাশিয়া মানে রাশিয়ার সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক। আমরা জানি তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরদোগান রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, তারা অনেকটা রাশিয়ার মাধ্যমে প্রভাবিত। এর বাইরে আফ্রিকা মহাদেশ তো এখন অনেকটা রাশিয়াকে কাছে টেনে নিয়েছে। এশিয়া মহাদেশ, তার পাশাপাশি আমরা যদি বলি মধ্যপ্রাচ্য, তারপর লাতিন আমেরিকা, মধ্য আমেরিকা, প্রায় দেখা যাচ্ছে পৃথিবীর প্রত্যেকটা দেশে রাশিয়ার প্রভাব দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এর বাইরে কালকে আমরা আরেকটা খবর পেয়েছি, সেটা হচ্ছে ভারতীয় গণমাধ্যম এনডি টিভির মাধ্যমে, সেটা হচ্ছে যে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার দেশে আসার জন্য একটা আমন্ত্রণ জানিয়েছিল। আর সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী বছরের শুরুর দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করবেন, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। আর গতকালকে আমরা আরেকটা বিবৃতি দেখলাম, যে সেটা হচ্ছে যে রাশিয়া তার যে একটা সামরিক বাজেট ছিল আগে থেকে, সেটাকে তারা আরো বৃদ্ধি করেছে। এটা এখন তাদের যে বর্তমান যে তাদের যে দেশীয় একটা বাজেট, সেখানে 3 ভাগের 1 ভাগে তারা সামরিক খাতের জন্য বরাদ্দ রেখেছে। এতে বোঝা যাচ্ছে যে রাশিয়ার যে একটা মানে আগ্রাসী মনোভাব বা রাশিয়ার যে একটা আধিপত্য বিস্তারের মনোভাব, সেটা তারা এখানে প্রকাশ করেছে। আর আসলে অনেক বিশ্লেষক মনে করতেছেন যে পুতিনের যুদ্ধনীতি, এই পুতিনের যুদ্ধনীতির এটাকে মাথায় রেখে এমন একটা বাজেট করা হয়েছে। এই বাজেট নিয়ে আসলে অনেকে এটাই বলেছে যে পুতিনের যে যুদ্ধনীতি মনোভাব, সেটাকে আরো কার্যকরী করার উদ্দেশ্যেই এমন একটা বাজেট করছে। তো আসলে আমরা যা বুঝলাম যে সেটা আসলে আম রাশিয়া এই যে তার পৃথিবীতে প্রায় অধিকাংশ রাষ্ট্রে এখন তার এই প্রভাব বিস্তার করা শুরু করেছে, এবং তারা এই প্রভাব আসলে মনে হয় দিনকে দিন আরো বৃদ্ধি পাবে। আর সেজন্য তারা বিভিন্ন পরিকল্পনা বা প্ল্যান তারা ইতিমধ্যে সেরে রেখেছে। তো আর আসলে অনেক বিশ্লেষক মনে করতেছে যে ইতিমধ্যে হয়তোবা ৩য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তো আমিও তাদের সাথে একমত পোষণ করি। কারণ আমার দৃষ্টিতেও মনে হচ্ছে ৩য় বিশ্বযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কারণ আমরা অনেকে জানি যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ নিয়ে উত্তর কোরিয়া, চীন এবং ইরান প্রায় অনেকটাই অংশগ্রহণ করতেছে। সরাসরি না হোক বা অনেক রকম একরকম ভাবে বলা যেতে পারে, তারাও সরাসরি এখানে যুদ্ধে জড়িত হচ্ছে। কারণ ইরান অস্ত্র দিচ্ছে, ড্রোন দিচ্ছে, চীন অস্ত্র দিচ্ছে, বিভিন্ন পরামর্শ দিচ্ছে, বিভিন্ন কূটনীতিক পাশাপাশি অর্থনৈতিক সাপোর্ট দিচ্ছে। উত্তর কোরিয়া সরাসরি সৈন্য পাঠাচ্ছে। আবার সিরিয়াতে একই রকম। সেখানে আমরা দেখলাম যে রুশ সামরিক বাহিনী, রুশ বাহিনী সেখানে তো সিরিয়া বাহিনীর সাথে যৌথভাবে হামলা করছে। পাশাপাশি ইরানও তাদের সৈন্য পাঠানোর জন্য ঘোষণা দিয়ে দিয়েছে। তো সেখানেও আসলে ইরানকে জড়িয়ে নিচ্ছে। এর বাইরে আমরা জানি তো ইসরায়েলের পক্ষে আমেরিকা বা ইউরোপের রাষ্ট্রগুলো আছে, এবং এ মানে তারা তাদের এই যে তাদের যে প্রক্সি যুদ্ধগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের, তারা বিভিন্ন দেশের সাথে ইতিমধ্যে করতেছে। আর এর বাইরে আমরা আরো একটা বিষয় জানি সবাই, যে এই হিজবুল্লাহ যুদ্ধকে কেন্দ্র করে, বিশেষ করে হামাস যুদ্ধকে কেন্দ্র করে হিজবুল্লাহ প্রথম জড়িয়েছে। তারপরে ইয়েমেনের হুথি, তারপরে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। তো এখন আসলে প্রায় দেশে টুকটাক কিন্তু যুদ্ধের সাথে জড়িত আছে। তো অনেকেই ভাবতেছে হয়তোবা ৩য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আমারও সেরকম মনে হচ্ছে। তো আমরা দেখি পরবর্তী ভিডিওতে এই ৩য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এমন কিছু প্রমাণ সহ আলোচনা করব। আর আপনারা সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।